ঠাকুর বাবা বলল, বিয়ে হয়েছে তোমার 7 বছর হয়েছে। তোমার স্বামী তোমার উদ্দেশ্য সফল করতে পারছে না। সেই দুঃখ, সেই কষ্ট তুমি কাউকে বলতেও পারছ না, যার ফলে তোমার এত বছর হয়েছে বিয়ে, তবুও তোমার শ্বশুর শাশুড়ি নাতি নাতনিরও মুখ দেখতে পারছে না, যার কারণে তোমাকে তোমার স্বামীর বাড়ির লোকজন মানসিকভাবে যন্ত্রণা দিচ্ছে। আমি বললাম, জি ঠাকুর বাবা, এখন আমাকে একটু ভালো করে চিকিৎসা করে দেন যাতে আমার শ্বশুর শাশুড়ি নাতি নাতনির মুখ দেখতে পারে। তখন ঠাকুর বাবা বলল, মা শুভর্ষী, তোমাকে যদি তোমার উদ্দেশ্য পূরণ করতে হয় তাহলে আমার কাছ থেকে তোমাকে চিকিৎসা নিতে হবে, আর এর জন্য খরচ পড়বে প্রায় 1 লক্ষ টাকার মতো। অনেক দামি ওষুধ, যা আমাদের বিদেশ থেকে আনতে হবে। আমি বললাম, ঠাকুর বাবা, আমি এত টাকা কোথায় থেকে পাব? ঠাকুর বাবা, আপনি একটু স্যাক্রিফাইস করেন। তখন ঠাকুর বাবা বলল, কিভাবে তোমাকে স্যাক্রিফাইস করব? তো এই চিকিৎসা তো ব্যয়বহুল। তখন আমি বললাম, ঠাকুর বাবা, এত টাকা তো আমার কাছে নাই, এখন আমি কি করব? তখন ঠাকুর বাবা বলল, উপায় একটা আছে। তখন আমি বললাম, ঠাকুর বাবা, আমাকে এখন কি করতে হবে? আপনি যা বলবেন আমি তাই করব। তারপর ঠাকুর বাবা বলল, সত্যি তুমি আমার কথা মানবে? আমি বললাম, জি ঠাকুর বাবা। তারপর ঠাকুর বাবা আমাকে একটা রুমে নিয়ে যা করল তা শুনলে তোমাদের মাথা ঠিক থাকবে না, যা কল্পনার বাইরে। বন্ধুরা, গল্পটি অনেক মজাদার হতে চলেছে। আশা করি পুরো গল্পটি শুনিলে অনেক অনেক মজা পাবে। তবে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমার নাম শুভর্ষী। বন্ধুরা, আজকে আপনাদের যে গল্পটি বলবো সেটি হচ্ছে আমার বাস্তব জীবনের গল্প। হয়তো আপনারা বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্য। কিছু কিছু ঘটনা আছে যা অসম্ভব, তারপরও পৃথিবীতে কিছু ঘটনা ঘটে। অনেক সময় আমাদের সমাজে এমন কিছু ঘটনা ঘটে যা মানুষের চিন্তাধারার বাহিরে। বন্ধুরা, আমি একজন অতি সাধারণ সামান্য পরিবারের মেয়ে। আমার বাবার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। আমরা 2 ভাই 3 বোন। বাবা মা সহ পরিবারের মোট সদস্য সংখ্যা ছিল 7 জন। আমার বাবা রিক্সা চালিয়ে যে টাকা আয় করত তাতে আমাদের সংসার চলত না। খুব কষ্ট করে আমাদের চলতে হতো। আমাদের ভালো কোনো কাপড় চাপড় ছিল না। খাবার দাবারে আমরা অনেক কষ্ট করতাম। মাঝে মধ্যে আমাদের না খেয়েও থাকতে হতো। এত বড় পরিবারের খরচ চালাতে আমার বাবা হিমশিম খেয়ে যেত। বন্ধুরা, তারপর আমাদের গ্রামের এক মুরব্বি আমার আমার বাবাকে পরামর্শ দিল, রঞ্জু মিয়া, তোমার তো ছেলে মেয়ে বড় হয়ে গিয়েছে, তোমার তো এত কষ্ট করতে হয় না। তুমি যদি তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে ঢাকায় চলে যাও, ছেলে মেয়েদেরকে গার্মেন্টসের চাকরিতে দাও, তাহলে তোমার প্রতি মাসে অনেক টাকা ইনকাম হবে। তুমি শুধু শুধু গ্রামে থেকে কষ্ট করছো, আর তোমার ছেলে মেয়েদের কি ভবিষ্যৎ নেই? তাছাড়া তোমার মেয়েরা বড় হয়ে যাচ্ছে, তাদেরকে বিয়ে দিতে হবে না, আর এখানে তোমার যে ইনকাম তাতে তোমার মেয়েদেরকে বিয়ে দিতে পারবে না। তুমি ছেলে মেয়েদেরকে নিয়ে ঢাকায় চলে যাও, দেখবা ভগবানই তোমাকে দেখবে। তারপর আমার বাবার বন্ধু রমিজ চাচার কথা অনুযায়ী আমার বাবা আমাদের সকলকে নিয়ে ঢাকার সাভারে চলে আসেন। আমরা সবাই সাভারে চলে আসি। সাভারে এসে একটি বাসা ভাড়া নেই। অবশ্যই আমার এক আত্মীয়র মাধ্যমে আগে থেকেই বাসা ভাড়া নেওয়া হয়েছিল। আমাদের অনেক আত্মীয় স্বজন আছে সেখানে। সাভারে এসে আমার বাবা আমাদের ভাই বোন সবাইকে গার্মেন্টসের চাকরিতে জয়েন করে দেয়। আমরাও নিয়মিত চাকরি করতে থাকি। প্রথম মাসে আমরা বেতন পেয়ে সবাই খুশি। প্রথম মাসেই আমাদের সকল খরচ বাদ দিয়ে প্রায় 30,000 টাকা হাতে থাকে। আমার বাবা মা সবাই খুশি, কারণ আমাদের পরিবারে যে অভাব ছিল সে অভাব মনে হচ্ছে দূর হয়ে যাবে। পরিশ্রম করতে করতে আমরা একসময় বেশ কিছু টাকার মালিক হয়ে যাই, কারণ আমাদের পরিবারের সবাই ছিল উপার্জনকারী। আমাদের কাছে যখন বেশ কিছু টাকা হলো, তখন এই টাকা দিয়ে আমাদের গ্রামে বাবা একটি ঘর তৈরি করলেন। মাঝে মধ্যেই পূজা উপলক্ষে গ্রামের বাড়িতে কয়েকদিন গিয়ে থাকতাম। তারপর আবার আমরা কর্মস্থলে চলে আসতাম। কিন্তু আমরা বেশিরভাগ সময় থাকতাম সাভারে। সেখানে আমরা সকলেই চাকরি করতাম। এইভাবে চাকরি করতে করতে বাবা একদিন হঠাৎ আমাকে বলল, মা শুভর্ষী, তুই বড় হয়েছিস, এখন আমার ইচ্ছা তোকে কোনো একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেওয়া। মা রে, আমার উপর এটা দায়িত্ব। এখন মা তুই কি বলিস? আর মা শুভর্ষী, তোমার যদি কোনো ছেলে পছন্দ থাকে তাহলে আমাকে বলতে পারা। আমি বললাম, না, এরকম কিছু নেই বাবা, তোমরা যা ভালো মনে করো, যেখানে ভালো মনে করো সেখানেই।
তারপর বাবা চারদিকে লোক লাগালো এবং ঘটক লাগালো আমাদের গ্রামে এবং অন্য জায়গায়। অবশেষে আমার আব্বু আমাকে বিয়ে দেওয়ার জন্য একটি পাত্র খুঁজে পেল আমাদের গ্রামের পাশের গ্রামে। ছেলেটি দেখে আমার পছন্দ হলো। খুব হ্যান্ডসাম ছিল। প্রথম দেখাই আমার তাকে ভালো লেগে গেল। তারপর পারিবারিকভাবে আমাদের বিয়ে গয়ে গেল। বিয়ের যখন প্রথম রাত আমি বসে রইলাম বাসর ঘরে। হঠাৎ রাত যখন 1টা বাজে, তখন তার উপস্থিতি বুঝতে পারলাম। আমি তাকে প্রণাম করলাম। তারপর সে আমার পাশে বসল। অর্থাৎ এক কথায় বাসর ঘরের যে সব আনুষ্ঠানিকতা করা হয় সে সব কিছুই পালন করল। কিন্তু দুঃখের ব্যাপার হলো তাকে দেখতে যেমন ছিল সে ভিতরে ভিতরে অনেক দুর্বল ছিল। যা করণীয় তা বেশি একটা হয়নি। তাকে দেখে মনে হয় সে মহাপুরুষ, কিন্তু তার ভেতরে ভেতরে এমন অবস্থা তা আমার জানা ছিল না। সবচেয়ে বড় কথা হলো এটা তো আমার প্রেমের বিয়ে না। আমি তো তাকে ভালো করে চিনি না। বাবা মার পছন্দেই আমি বিয়ে বসলাম। বাসর ঘরের স্বামীর এই অবস্থা দেখে রীতিমতো হতবাক হয়ে গেলাম। মনের ভেতরটা খারাপ হয়ে গেল প্রথম দিনেই। ভাবলাম প্রথম দিন হয়তো তাই এমন, হয়তো আনিজি ফিল করছে, ঠিক হয়ে যাবে। এই ভেবে আমি নিজেকে সান্ত্বনা দিলাম। পরের দিনও সে আমার কাছে আসলো। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, 3-4 মিনিটেই সব শেষ হয়ে গেল। অনেক কষ্টে আমি আমার দিনগুলো পার করতে লাগলাম। এইভাবে প্রায় 2 মাস পার করলাম, কিন্তু তার কোনো পরিবর্তন হলো না। কি করব তখন আমি কিছু বুঝতে পারছিলাম না। তারপর তাকে পরীক্ষা করানোর জন্য তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তাতেও কোনো লাভ হলো না। এইভাবে আমার দিনগুলো কাটতে লাগলো। কিন্তু মনের যে কষ্ট কাউকে বলার মতো সাহস পাচ্ছিলাম না। আর এসব বিয়স তো বলাও যায় না। এভাবে চলতে লাগলো আমার দিন। বিয়ের প্রায় 7 বছর হয়ে গেল। আমার শাশুড়ি মা আমাকে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের আজে বাজে কথা বলতো। আর বলতে 2 বছর হয়ে গেছে এখনও নাতি নাতনির মুখ দেখতে পারি নাই। কি দুর্ভাগ্য আমার। শাশুড়ি মার এরকম কথা শুনে আমার মনের ভেতরটা হুহু করে কেঁদে উঠত। শাশুড়ি মাকে তো বলতে পারি না যে সমস্যা তো আমার না, আপনার ছেলের। মা আপনার নাতি নাতনির আশা করবেন কি করে? আপনার ছেলে তো একেবারেই শেষ। তারপরও স্বামীকে সুস্থ করে তোলার জন্য, স্বামীর কাছ থেকে ভালো কিছু পাওয়ার জন্য আবার আমার স্বামীকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার ভালো করে পরীক্ষা করল। পরীক্ষা করার পর আমাকে বলল, দেখুন আপনার কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে আপনার স্বামীর। তারপরও আপনার স্বামীকে কিছু ওষুধ লিখে দিচ্ছি। ওই ওষুধগুলো আপনার স্বামীকে খাওয়াবেন। সমস্যা ভালো হয়ে যেতে পারে। ওষুধগুলো এনে আমার স্বামীকে খাওয়ালাম। ওষুধগুলো আমার স্বামীকে খাওয়ানোর পর তার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পেলাম না। সেই আগের মতোই অবস্থা। মোট কথা অনেক ডাক্তার দেখালাম, কোনো কাজ হলো না। আর এদিকে আমার আমার শাশুড়ি মা নাতিনাতনির মুখ দেখার জন্য পাগল হয়ে গেল। আমাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে গালিগালাজ করতে থাকে সন্তান না হওয়ার কারণে। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের কথা শুনিয়ে থাকত। বন্ধা অবায়া বলে কথা শোনাত। মানবতার দিকে তাকিয়ে তাদের মুখের দিকে কথা বলতাম না। সব কিছু নীরবে আমার সহ্য করতে হতো। অনেক চিন্তায় পড়ে গেলাম। এখন কি করব? এই মুহূর্তে আমার কি করা উচিত? মাঝে মধ্যে মনের অবস্থা এত খারাপ হতো যে মন চাইতো কারো সহযোগিতা নিয়ে পরকিয়া করি। পরিবারের সকলের যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। সবচেয়ে বড় কথা হলো আমার একটা সন্তান দরকার, তাহলে পরিবারের সবাই মহা খুশি। কিন্তু সন্তান কিভাবে হবে? আমার স্বামী তো একেবারেই পারে না। তার তো কোনো কিছুই নেই। এইসব ভাবতে ভাবতে মন খারাপ করে বসে রইলাম। ঠিক এই মুহূর্তে পাশে বাড়ির এক চাচি আমাকে বলল, কিরে শুভর্ষি, শুনেছি তোর নাকি 7 বছর হয়েছে বিয়ে, কিন্তু তোর কোনো বাচ্চা হয়নি। তাহলে এক কাজ কর, অমুক গ্রামে এক ঠাকুর বাবা আছে, সে নাকি খুব ভালো চিকিৎসা করে। লোকের মুখে শুনেছি যেসব মেয়েদের সন্তান হয় না, এই ঠাকুর বাবা নাকি খুব ভালো চিকিৎসা করে। মানুষ বলে সে নাকি অনেক বড় ঠাকুর। শুনেছি সে নাকি অনেক ভালো চিকিৎসা করে। শুভর্ষি, তোর যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আমাদের গ্রামের স্বপ্নার মার কাছে জিজ্ঞাসা করে দেখিস। তারও বাচ্চা হতো না। তারপর সে ঠাকুর বাবার কাছে গেলে ঠাকুর বাবার চিকিৎসা করার পর বাচ্চা হলো। সে এখন 3 সন্তানের মা। আমার মনে হয় শুভর্ষি, সেখানে গেলে তোর উপকার হবে। চাচির কথা শুনে মনে অনেক সাহস পেলাম।
মনে মনে চিন্তা করলাম, কাউকে নিব না, আমি একাই যাব ঠাকুর বাবার কাছে। যে করে হোক, যেভাবে হোক, আমার একটা বাচ্চার দরকার। সন্তানের জন্য আমার মনের ভিতরটা হাহাকার করছে। আর তাছাড়া আমার সন্তানের জন্য আমার শ্বশুর শাশুড়ি দিনরাত আমাকে মানসিকভাবে যন্ত্রণা দিচ্ছে। আমি ভাবলাম, যেভাবে হোক আমার একটি সন্তানের প্রয়োজন আমার সংসার বাঁচাতে। পরিবারের সকলের কাছে হাসি ফুটাতে একটি সন্তানের প্রয়োজন। দেখি ঠাকুর বাবার কাছে গিয়ে কোনো ফল পায় কি না। পরের দিন আমি চলে গেলাম ঠাকুরোর বাবার আস্তানায়। ঠাকুরোর বাবার আস্তানায় গিয়ে দেখি মানুষজনের অনেক লম্বা সিরিয়াল। সবাই রোগী। অনেকে অনেক ধরনের সমস্যা নিয়ে ঠাকুর বাবার কাছে এসেছেন। আমিও গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ করে আমার ডাক পড়ল। আমি ঠাকুর বাবার এখানে গেলাম। ঠাকুর বাবা আমাকে বলল, এই দিকে আসো মা। কি নাম তোমার? কি সমস্যা তোমার? আমি বললাম, ঠাকুর বাবা, আমার নাম শুভর্ষী। আমার বিয়ে হয়েছে 7 বছর হলো, কিন্তু আমার এখনও কোনো সন্তান হয়নি। বাবা, আমার একটি সন্তান খুবই প্রয়োজন। একটি মাত্র সন্তানের জন্য সংসার ভেঙে যাবে। আমাকে চিকিৎসা করে দেন, যাতে আমার উদ্দেশ্য সফল হয়। ঠাকুর আমাকে বলল, মা, তোমার স্বামীর সাথে ঠিকঠাক হয়? আমি বললাম, ঠাকুর বাবা, আমি কি বলবো, লজ্জার কথা। আসলে সে অনেকহীন, যে কারণে আমার কিছু হয় না। এখন আমার শাশুড়ি মা আমাকে নেগেটিভ মনে করে, আমার সাথে খুব উল্টাপাল্টা কথা বলে। বাবা, এখন আপনিই বলেন, এখন আমি কি করব? তারপর ঠাকুর বাবা আমাকে বলল, দেখো মা, বাচ্চা দেওয়ার নেওয়ার মালিক ঈশ্বর। আমি বরঞ্চ একটু চিকিৎসা করে দেখতে পারি। ঠাকুর বাবা কিছুক্ষণ অপেক্ষা করে আমার দিকে কি যেন কি করে আমাকে একটি ফু দিল। ফু দেওয়ার পর হঠাৎ করে আমাকে বলল, মা, আমি তোমাকে যা বলবো তুমি তাই করতে পারবে, তাহলে তোমার উদ্দেশ্য সফল হবে। আমি বললাম, আমাকে কি করতে হবে ঠাকুর বাবা? তখন ঠাকুর বাবা বলল, যদি তুমি আমার কথা রাখতে পারো তাহলে তোমার উদ্দেশ্য সফল হবে। আমি বললাম, ঠাকুর বাবা, যত কঠিন কিছুই হোক আমাকে তা পারতে হবে। যেভাবে হোক আমার উদ্দেশ্য সফল করতে হবে, কারণ আমার একটি সন্তানের প্রয়োজন। পৃথিবীতে আমার এবং আমার স্বামীর কোনো কিছুর অভাব নেই, কিন্তু অভাব শুধু সন্তানের। তারপর ঠাকুর বাবা বলল, মারে, তুমি যখন অনেক ঘোরাঘুরি করে চেষ্টা করেছ, তোমার কোনো কিছুতেই উদ্দেশ্য সফল হচ্ছে না। তোমার স্বামী তোমার উদ্দেশ্য কোনোভাবেই সফল করতে পারছে না। সেই দুঃখের কথা তুমি কাউকে বলতে পারছ না, যার ফলে এত বছর হয়েছে তোমার বিয়ে হয়েছে, এখনও তোমার শ্বশুর শাশুড়ি নাতি নাতনির মুখ দেখতে পাচ্ছে না। সে ক্ষেত্রে তোমাকে আমি সহযোগিতা করতে পারি, সেক্ষেত্রে তোমাকে আমার সাথে ভিন্ন কিছু করতে হবে। বুঝতেই পারছো কি বলছি আমি? তবে এতটুকু আশ্বাস তোমাকে দিতে পারি, যদি তুমি আমার এখানে থেকে চিকিৎসা নেও, তাহলে আমি আশা করি তোমার উদ্দেশ্য সফল হবে এবং তোমার মনে আশা পূর্ণ হবে। কারণ এর আগেও তোমার মতো আরও অনেক মহিলার চিকিৎসা করেছি এবং তাদের মনে আশার পূর্ণ করেছি। এই চিকিৎসা একদম পরীক্ষিত। আশা করি তোমারও মনের আশার পূর্ণ হবে। তবে মা, তোমাকে ফ্রি মনে করে এ কথাগুলো বলেছি। তোমাদের মতো মেয়েদের দুঃখ বুঝার জন্য আমি এই চিকিৎসা দিয়ে থাকি। তুমি যদি আমার চিকিৎসা নিতে চাও, তাহলে আগামী রবিবার আমি তোমাকে যেখানে বলবো তুমি সেখানে চলে আসবা এবং সেখানেই তোমার পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা করা হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ঠাকুর বাবা। তারপর ঠাকুর বাবা আমাকে একটি রুমে নিয়ে এমনভাবে চিকিৎসা করে দিল, যে চিকিৎসার ফলে আমার কাছে মনে হয়েছিল আমার উদ্দেশ্য সফল হবে। সেদিন ঠাকুর বাবার কাছ থেকে চিকিৎসা নিয়ে আমি চলে আসলাম। তারপর আমি অপেক্ষা করতে লাগতাম। অবশেষে আমি 1 মাস অপেক্ষা করার পর বুঝতে পারলাম আমার উদ্দেশ্য সফল হতে চলছে। সেদিন আমার খুব খুশি লাগছিল। খুশি হয়ে আমি ঠাকুর বাবার জন্য আমি মিষ্টি নিয়ে গেলাম এবং ঠাকুর বাবাকে খাইয়ে দিলাম। ঠাকুর বাবা মিষ্টি খেয়ে অনেক খুশি হল। তারপর ঠাকুর বাবা আমাকে বলল, এরপর যদি তোমার আরও চিকিৎসার প্রয়োজন হয় তাহলে আমার কাছে চলে আসবা। আমি বললাম, ঠিক আছে ঠাকুর বাবা। এভাবে আমি আমার শ্বশুর শাশুড়িকে একটি নয়, 2টি নয়, 5টি নাতিনাতনি উপহার দিয়েছিলাম। অবশেষে বন্ধুরা, আমি একটি কথাই বলবো, এই জগতে সন্তানের খবর একমাত্র মাই জানে। আর সম্মানিত শ্বশুর শাশুড়িদেরকে বলবো, আপনারা যে এত নাতি নাতনি দেখতে চান, সবার আগে ভেবে দেখবেন কার সমস্যা। কোনো কিছু না ভেবে আপনারা যারা আপনাদের ছেলের বউয়ের সাথে খারাপ ব্যবহার করেন,
যার ফলে আপনাদের ছেলের বুড়া এমন কিছু করে বসে যা আপনারা কেউ কল্পনা করতে পারে না। তাই আমি বলবো, আসুন আমরা সবাই সচেতন হই। তাহলে আমাদের ছেলের বুড়া এমন কিছু করবে না যা আমাদের সমাজের পরিবেশ নষ্ট হয়। বন্ধুরা, এমন শিক্ষামূলক ঘটনা শোনার পর কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে সবার আগে নতুন নতুন ঘটনা শুনতে পারেন। এতক্ষণ ঘটনাটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।